তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পদে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। রঙ্গমঞ্চের প্রতি এমন যার অনুরাগ, তিনি একমাত্র পারেন দেশের নাট্য ঐতিহ্যকে একটা প্রদীপ্ত সম্ভাবনার পথে এগিয়ে দিতে। বঙ্গদেশে ঠিক তাই হয়েছিল। ইতিহাস তার নজির দেয়, উপলব্ধি তাকে সত্য বলে প্রমাণ করে। বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষই সেই ব্যক্তি যার সমগ্র জীবন সাধনায় নাটকের পথকে স্মরণোজ্জ্বল করতে ব্যয়িত হয়েছে। গিরিশ ঘোষ, তুই কিছু ভাবিস নে, এরপর তোকে দেখে লোকে অবাক হয়ে যাবে। পরমহংসদেবের এই উক্তি মিথ্যে হয়নি, এর সত্যতা আমরা উপলব্ধি করতে পেরেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। গিরিশচন্দ্র ঘোষ বলতেন, সংসার বৃহৎ রঙ্গালয়, নাট্যালয় তার ক্ষুদ্র অনুকৃতি। এই অনুভব তাকে সার্থক নট এবং নাট্যকার করেছিল। একই সঙ্গে নাট্যকারের সাধনা ও অভিনেতার নিষ্ঠার এমন নিবিড় সেতুবন্ধনের নজির খুব বেশি মেলে না। আজকের ভিডিওতে আপনাদের বলবো অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের কাহিনী। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গিরিশচন্দ্রের আগ্রহ। প্রথম যাত্রার আসরে নানা রকম গান বেঁধে দিতেন, কিন্তু যাত্রা নয়, মঞ্চ মায়াতেই ভরে থাকতো তার মন। থিয়েটার করব কি করে, এই ছিল তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, নানা অসুবিধার মধ্যে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী দিয়ে অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হলো। এই উদ্দেশ্যে একটি গোষ্ঠীও তৈরি হলো, নাম হলো বাগবাজার অ্যামেচার থিয়েটার। গিরিশচন্দ্র এই নাটকে নিমচাঁদের ভূমিকায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করলেন। সবাই মুখর হলো তার অভিনয়ের প্রশংসার জয়গানে। নাটকের চতুর্থ অভিনয় রজনীতে দীনবন্ধু মিত্র নিজে গিরিশচন্দ্রকে বললেন, নিমচাঁদ যেন তোমার জন্যই লেখা, তুমি না থাকলে এ নাটকের অভিনয় হতো না। এই সধবার একাদশী নিয়ে বঙ্গদেশে শুরু হয়েছে জননাট্যশালা, আর এই স্মরণীয় সূচনায় গিরিশচন্দ্র ঘোষ এবং দীনবন্ধু মিত্রের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে সময়ে কবির লড়াই, হাপ আক্রায় কিছু ক্ষেত্রে রুচির অবনমন স্পষ্ট হয়েছিল, সেই সময়ে গিরিশচন্দ্র ঘোষ বঙ্গদেশের লোককে অভিনয়ের মধ্য দিয়ে অপরিমেয় আনন্দ দিতে এগিয়ে এলেন। উদ্দেশ্য সুস্থ আনন্দ দেওয়া, প্রতিটি বাঙালিকে নাট্যানুরাগী করে তোলা। নিমচাঁদের ভূমিকায় গিরিশচন্দ্রের অসামান্য সাফল্য ছাড়া নাট্যশালার প্রতি সাধারণের অনুরাগ চিরস্থায়ী হতো কিনা সন্দেহ। নিমচাঁদ গিরিশই বাংলা নাট্যশালার স্রষ্টা এবং প্রবর্তক। শতবার একাদশীর পর পূর্ণোদ্যমে লীলাবতীর মহলা শুরু হলো। তখন থেকেই একটি স্থায়ী রঙ্গালয়ের অভাব সবাইকে আঘাত দিতে শুরু করে। 1872 সালের 11ই মে একটি ঝড়ের সন্ধ্যায় অভিনীত হলো এই নাটক। মুক্ত আকাশতলে দর্শকের আসন, অভিনয় শুরু হয়েছে। একটু পরে কালবৈশাখীর কৃপাদৃষ্টি, কিন্তু গিরিশচন্দ্র এবং অর্ধেন্দু শেখর মুস্তাফি অসম্ভব ভালো অভিনয় করে ঝড়ের তাণ্ডবকেও ছাপিয়ে গেলেন। এরপর নীলদর্পণের মহলা এবং ন্যাশনাল থিয়েটার স্থাপনের প্রস্তাব এলো গিরিশচন্দ্র ঘোষের কাছে। গিরিশচন্দ্র একটু আপত্তি তুললেন, আমাদের রঙ্গমঞ্চ, দৃশ্যপট, অন্যান্য সাজ সরঞ্জাম এখনও এরূপ উৎকর্ষ লাভ করিতে পারে নাই, যাহাতে ন্যাশনাল থিয়েটার নামকরণপূর্বক টিকিট বিক্রয় করিয়া সাধারণের সম্মুখে বাহির হওয়া যায়। তাই কিছু কিছু লোকের সঙ্গে গিরিশচন্দ্রের বিরোধ আসন্ন হলো এবং নীলদর্পণের মহড়া গিরিশচন্দ্র ছাড়াই চলতে লাগলো। পরে অবশ্য এই বিরোধের অবসান হয়েছে। ন্যাশনাল থিয়েটারে আবার গিরিশচন্দ্র এসেছেন কৃষ্ণকুমারী নাটকে ভীম সিংহের ভূমিকায় অংশগ্রহণ করতে। এবার তিনি এলেন অ্যামেচার আর্টিস্ট হিসেবে। ভীম সিংহের ভূমিকায় অসাধারণ সাফল্য পেলেন গিরিশচন্দ্র। প্রথম রজনীতে স্বয়ং মধুসূদন দত্ত উপস্থিত ছিলেন। কথিত আছে, নাটোরের রাজা চন্দ্রনাথ রায় নিজের হাতে নিজের রাজপোশাক দিয়ে গিরিশচন্দ্রকে ভীমসিংহ সাজিয়ে তার তরবারি গিরিশচন্দ্রের হাতে দিয়েছিলেন। মধুসূদন দত্তের মেঘনাদ বধের নাট্যরূপ দিয়ে গিরিশচন্দ্র ঘোষ অভিনয় করেন ন্যাশনাল থিয়েটারেই। মেঘনাদ এবং রাম দুই চরিত্রেই তিনি অভিনয় করতেন। এই প্রসঙ্গে সমাচার চন্দিকায় মন্তব্য উল্লেখযোগ্য, বাবু গিরিশচন্দ্র ঘোষ মেঘনাদ এবং রামের অংশে অভিনয় করেন। স্পষ্ট কথা বলিতে কি গিরিশবাবুর মতন অভিনেতা বোধ করি রঙ্গনাট্যশালায় নাই। গিরিশচন্দ্র ঘোষ নবীন সেনের পলাশির যুদ্ধ অভিনয় করেছেন ন্যাশনাল থিয়েটারে, ক্লাইভের ভূমিকায় গিরিশ ঘোষ। গিরিশচন্দ্রের অক্লান্ত সাধনায় স্টার রঙ্গমঞ্চ রূপ পায়।
অবশ্য এর নেপথ্যে অমৃত বোস, অমৃত মিত্র, হরিপ্রসাদ বোস, দাশুচরণ নিয়োগী এবং নটি বিনোদিনীর সহযোগিতা ছিল। গিরিশচন্দ্র ঘোষের দক্ষযজ্ঞ নাটক দিয়েই স্টার রঙ্গমঞ্চের শুভ সূচনা হয়েছিল। দক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন গিরিশ ঘোষ স্বয়ং। উন্নত ধরনের আর্ট তিনি এই চরিত্রে সৃষ্টি করতে পেরেছিলেন। এরপর অভিনীত হয় নল দময়ন্তী। কিছুদিন পরে স্টারের সঙ্গে গিরিশচন্দ্রের সম্পর্ক ছিন্ন হয়। মিনার্ভা থিয়েটারে যোগদান করেন তিনি। 1893-এ 28শে জানুয়ারি শেক্সপিয়রের ম্যাকবেথ দিয়ে নতুন মঞ্চে অভিনয় শুরু করেন গিরিশ ঘোষ। ম্যাকবেথ অভিনয়ের সময়ে গিরিশচন্দ্র বাংলা রঙ্গমঞ্চকে বিশেষভাবে উন্নত করতে সচেষ্ট হন। তিনি নাটকের সমস্ত দৃশ্যপট চিত্রকর উইলার সাহেবকে দিয়ে আঁকিয়ে নেন। অভিনয়ের সাজ সরঞ্জামও ইংরেজ শিল্পীর তত্ত্বাবধানে তৈরি হয়। ম্যাকবেথ নাটকে সামগ্রিক অভিনয় ভালো হয়। গিরিশচন্দ্রের নির্দেশনায় অসাধারণত্ব নতুন করে আবার বিকশিত হয়ে ওঠে। ইংরেজি অভিনয়ের টেকনিক বজায় রেখে ম্যাকবেথ চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। ম্যাকবেথের ভূমিকায় অভিনয় করে গিরিশচন্দ্র বাংলার গ্যারিক আখ্যা পান। এই নাটকের অভিনয়ের আয়োজন করে মিনার্ভা থিয়েটার সকলের কাছে প্রথম শ্রেণীর নাট্যশালা হিসেবে পরিগণিত হয়। এরপর মুকুল মঞ্জুরি, আবু হোসেন, সপ্তমীতে বিসর্জন, জনা, স্বপ্নের ফুল, সভ্যতার পাণ্ডা, কর্মেতিবাই, পাঁচ কোণে অভিনীত হয়। সবই গিরিশচন্দ্র ঘোষের লেখা। এই সময় প্রফুল্ল নাটকের অভিনয় নিয়ে একটা স্মরণীয় ঘটনা ঘটে। সে সময়ে স্টার রঙ্গমঞ্চে প্রফুল্ল, যেখানে যোগেশের ভূমিকায় অভিনয় করেছেন অমৃতলাল বসু, এই চরিত্রে তার অভিনয় অসাধারণ। এদিকে সবাই গিরিশচন্দ্রকে অনুরোধ করলো যোগেশের চরিত্র করার জন্য। সকলের অনুরোধ তিনি উপেক্ষা করতে পারলেন না। শুধু বললেন, আমাকে নিজের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে হবে। যোগেশের ভূমিকায় যা শেখানোর অমৃতকে শিখিয়ে দিয়েছি, এখন কি নতুন ছবি দেব তাই ভাবছি। শ্রী অপরেশচন্দ্র মুখোপাধ্যায় এই দুই অভিনয়ের একটি সুন্দর তুলনামূলক আলোচনা করেছেন। কথার প্রত্যেক ভঙ্গিতে, চালচলনে, ভাবের অভিব্যক্তিতে, বয়সে, আকারে, গাম্ভীর্যে গিরিশচন্দ্রের যোগেশের পাশে অমৃতলালের যোগেশ হীনপ্রভু হইয়া পড়িল। মনে হইল একজন যেন যথার্থই যোগেশ, আরেকজন যোগেশ সাজিয়াছেন। মিনার্ভার তখন খুব নামডাক। তাই স্টারের কর্তৃপক্ষেরা আবার গিরিশচন্দ্র ঘোষকে নাট্যাচার্য করে নিয়ে গেল। সেখানে তিনি কালাপাহাড়, মায়াবসান প্রভৃতি নাটক করলেন। কালাপাহাড়ে চিন্তামণি এবং মায়াবসানে কালীকিঙ্করের ভূমিকায় অভিনয় করলেন। এরপর আবার মিনার্ভায় সিরাজদৌল্লা, দুর্গেশ নন্দিনী, মীর কাসেমে অভিনয় করলেন। সিরাজদৌল্লার করিম চাচার ভূমিকায় তিনি দক্ষতার পরিচয় দেন। দুর্গেশ নন্দিনীতে তিনি সাজেন বীরেন্দ্র সিংহ, আর মীর কাসেমে মীর জাফর। মীর কাসেম নাটক প্রসঙ্গে গিরিশচন্দ্রের একটা অদ্ভুত কথা উল্লেখ করতে হয়। ঘুমলে স্বপ্ন দেখি মীর কাসেম মুখের কাছে একগাল দাড়ি নাড়ছে। এবার গিরিশচন্দ্রের জীবনের শেষ অঙ্গের কথা বলবো। বহুদিন বহু রাত ধরে বাংলা নাটক নিয়ে সাধনা করতে করতে তার দেহে ভাঙন ধরল। এপারে সূর্যোদয় ক্রমশ ম্লান হয়ে আসতে শুরু করেছে। এবার বোধহয় সূর্যাস্তের বিষণ্ণতা। এর মধ্যেও একটা অবিস্মরণীয় ঘটনার নজির মেলে। মিনার্ভায় বলিদান অভিনীত হবে। বলিদান নাটকে করুণাময় সাজবেন গিরিশচন্দ্র ঘোষ। সেদিন আকাশ জুড়ে বৃষ্টি আর বিদ্যুতের খেলা, কিন্তু লোক এসেছে মেলা গিরিশচন্দ্রের অভিনয় দেখবে বলে। মহেন্দ্র কুমার গিরিশচন্দ্রকে নিষেধ করলেন অভিনয় করতে। গিরিশচন্দ্র বললেন, এই ভীষণ দুর্যোগে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে যারা আমার অভিনয় দেখতে এসেছেন, আমি তাদের বঞ্চিত করব না। এতে যদি স্বাস্থ্য ভঙ্গুর হয় তো উপায় কি? এই অভিনয়ের পর গিরিশচন্দ্রের জীবন সূর্য সত্যি অস্তাচলের দিকে ঝুঁকে পড়ল। 1912 সালের 9 ফেব্রুয়ারি আকাশ জুড়ে একটানা বৃষ্টির পদধ্বনির মধ্যে চিরস্তব্ধ হল বঙ্গদেশের কিংবদন্তি নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জীবন। কিন্তু গিরিশচন্দ্র ফুরিয়ে যাননি। সেদিন থেকে কত বৃষ্টি এসেছে আকাশে, আর প্রতিবার নতুন করে উপহার দিয়েছে গিরিশচন্দ্রকে। সত্যি বাংলার সাধারণ রঙ্গালয়ের স্রষ্টা তিনি। অভিনয়ের প্রতি অনুরাগকে তিনি তার সীমাহীন নিষ্ঠা দিয়ে ব্যাপ্তি দিয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে তিনি তার নটজীবনে এক শুচিস্নিগ্ধ পবিত্রতার সঞ্চার করিয়েছিলেন এবং তাই দিয়ে বাংলা নাট্যশালাকে একটি পবিত্র মন্দিরে রূপায়িত করেছিলেন। এতক্ষণ আপনারা শুনলেন নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের অভিনয় জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।